iboi.com-এর মিট অর রোল মডেল প্রোগ্রামের আন্ডারে আজ আমরা এসেছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে এবং কথা বলবো ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী স্যারের সাথে। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার, আমরা এসেছি আজকে আপনার সম্পর্কে জানতে, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে। প্রথমে যদি আপনি আপনার পরিচিতি এবং প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে কিছু বলতেন। যে আমার পরিচিতি, আমি ঢাকায় জন্ম এবং তারপরে আমার স্কুল জীবন আরম্ভ হয় সিলভারডেল কিন্ডারগার্টেন স্কুল ইন ওয়ারি। সেখান থেকে তারপরে আমি খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল থেকে চলে যাই এবং খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল থেকে আমি এসএসসি পাস করি। নরডাম কলেজ থেকে আমি এইচএসসি করি। তারপরে আমি এমবিবিএস করি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এবং তারপরে আমার পোস্টিং হয়ে যায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে 2 বছর চাকরি করার পরে আমি চলে আসি পোস্ট গ্র্যাজুয়েশন করতে দিদেন আইপিজিএমআর, এখন যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। এবং সেখান থেকে এমফিল করার পরে চাকরি করতে করতেই তারপর আমি পিএইচডি করতে চলে যাই দেশের বাইরে। তারপর পিএইচডি করে দেশে ফেরত আসি এবং এর মধ্যেই আমার জব চলতে থাকে এবং আমি প্রথমে এমফিল করে লেকচারার হিসেবে জয়েন করি ঢাকা মেডিকেল কলেজে। তারপরে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ঢাকা মেডিকেল কলেজে চাকরি কন্টিনিউ করি। সেখান থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আমি চলে যাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসম সেখানে, এবং সেখানে আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে 5 বছর, প্রফেসর হিসেবে 5 বছর এবং ডিরেক্টর হিসেবে 5 বছর কাজ করি। তারপর আমি ভলেন্টারি রিটায়ারমেন্টে যাই এবং তারপর আমি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিই। এই সংক্ষেপে আমার পরিচিতি। স্যার, আপনার ডাক্তার হওয়ার পেছনে কারণ? ডাক্তার হওয়ার পেছনে আমার বাবার উদ্দীপনা এবং আমার বাবার ইন্সপিরেশনে আমারকে বেশি উৎসাহিত করেছে। আমার ছোটোবেলাতে আমার বাবা মারা যান। আমি যখন ক্লাস 7-এ পড়ি, উনি মারা যাওয়ার সময় আমাকে বারবার বলে গেছেন তোমাকে ডাক্তার হতে হবে। সেই ইন্সপিরেশন আমি সবসময় মাথায় রাখি এবং শেষ পর্যন্ত আল্লাহ আমাকে কামিয়াব করেছেন যে আমি ডাক্তার হতে পেরেছি। স্যার, বর্তমান প্রজন্মের মেডিকেল শিক্ষার্থীদের প্রতি আপনার পরামর্শ? বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আমার উপদেশ থাকবে যে তারা যেন অবশ্যই টেক্সট বই পড়ে, কোনো রকম নোট বই যেন না পড়ে। কারণ হচ্ছে টেক্সট বই পড়লে, আমরা যখন ছাত্র ছিলাম টেক্সট বই পড়ে আমাদের একটা কনসেপশন হতো। আজকাল স্টুডেন্টরা তারা নোট বই পড়ে তাদের কোনো কনসেপশন হচ্ছে না। পরীক্ষা নিতে যেয়ে দেখি কোনো একটা বিষয়ে, কোনো একটা রোগ সম্বন্ধে তাদের ক্লিয়ার কাট কনসেপশন নাই। সুতরাং তাদেরকে টেক্সট বই পড়লে তখন সেই জিনিসটা কনসেপশন হয় এবং বইয়ের পাতাগুলো তখন চোখের সামনে ভাসতে থাকে। কিন্তু আজকালকার স্টুডেন্টের মধ্যে এটা আমরা পাচ্ছি না। এবং সর্বোপরি তাদেরকে ভালো মানুষ হতে হবে, আলোকিত মানুষ হতে হবে এবং রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের প্রতি সিম্প্যাথেটিক থাকতে হবে, তাহলেই তারা ভালো ডাক্তার হতে পারবেন। ফটোকপি বই সম্পর্কে আপনার মতামত? ফটোকপি বই একে তো ভালো বোঝা যায় না, খুব অস্পষ্ট থাকে এবং সেই সাথে পড়লেও সেটা হৃদয়ঙ্গম হয় না খুব ভালোভাবে। কিন্তু টেক্সট বই অত্যন্ত চমৎকারভাবে এগুলো লিখিত এবং ছবিগুলো দেওয়া এবং সেটা ইজিলি একটা স্টুডেন্ট গ্র্যাব করতে পারে, নিজের মধ্যে নিতে পারে। সেজন্য ফটোকপি বই কখনোই আমি স্টুডেন্টদেরকে বলবো না ফটোকপি বই পড়তে। এটা নিজের স্টুডেন্টের চোখেরও ক্ষতি, তার কনসেপশনেরও ক্ষতি এবং সর্বোপরি তার কোনো কনসেপশন হয় না এবং সে পরীক্ষার সময় কোনো কিছুই এখান থেকে বলতে পারে না। কিভাবে ভালো ডাক্তার হওয়া যাবে? ভালো ডাক্তার হতে হলে একটা স্টুডেন্টকে প্রতিদিন সে যে লেকচার শুনছে সেই লেকচারটাকে তাকে প্রতিদিন পড়ে ফেলতে হবে এবং সে লেকচারটাকে ভালোভাবে হৃদয়ঙ্গম করবে এবং সেই লেকচারের সাথে সাথে টেক্সট বইতে চলে যাবে, টেক্সট বইতে সে এটা সম্বন্ধে কী বলেছে। এবং আমরা সেভাবেই আমাদের ছাত্র জীবনে পড়েছি এবং তারা কমপ্লিটলি যে আইটেমগুলো আছে, প্রত্যেকটা যে লেকচার যখন দেওয়া হয় সেই লেকচারের উপরে পরবর্তী দিনে টিউটোরিয়াল হয়ে আইটেম হয়, অর্থাৎ ওটার উপরে একটা ক্লাস টেস্ট পরীক্ষা হয়, সেটাতে তারা অ্যাপিয়ার করে। এবং এইভাবে যদি তারা প্রত্যেকটা আইটেম ক্লিয়ার করতে থাকে এবং প্রত্যেকটা লেকচার অ্যাটেন্ড করতে থাকে, অ্যাট দ্য এন্ড
অফ দ্য ইয়ার দেখা যাবে তাদের ফুল কোর্সটাও শেষ হয়েছে এবং তার পড়াও শেষ হয়েছে এবং সে প্রত্যেকটা আইটেম সঠিকভাবে দিয়েছে। যদি একটা ছেলে বা একটা মেয়ে সুন্দরভাবে তার আইটেম এবং তার লেকচার এগুলা সঠিকভাবে ফলো করে, তাহলে দেখা যাবে সে সুন্দরভাবে শিখেছে এবং সুন্দরভাবে সে প্রেজেন্ট করতে পারছে, সে ভালো ডাক্তার হচ্ছে। এবং টিচারের কথাগুলো আমার এখানে একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমি লিশমেনিয়া অর্থাৎ কালাজার, আমাদের দেশে কালাজারের উপর আমি পড়িয়েছিলাম 4th ইয়ারে, এবং সে 4th ইয়ারে সেই স্টুডেন্টের যখন পরীক্ষা নেওয়া হচ্ছে তখন সে কালাজার সম্বন্ধে যখন জিজ্ঞেস করা হলো, সে ইনটোটো সব বলছে এবং বলে সে পাশ করে গেল। পরবর্তীকালে তার যখন 5th ইয়ার পরীক্ষা হচ্ছে সেখানেও বাই চান্স তাকে কালাজ্বর সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে, লিশমেনিয়া সম্বন্ধে, এবং সে সমস্ত প্রশ্নের উত্তর দিল। এক্সটার্নাল অভিভূত হয়ে জিজ্ঞেস করলো যে তোমাকে কে পড়িয়েছে, তুমি কোত্থেকে পড়লে? যে আমি টেক্সট বই কেডি চ্যাটার্জি পড়েছি এবং আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে এটা পড়িয়েছেন। তার যে সেই লেকচার ফলো করেছে এবং সে যে টেক্সট বুক ফলো করেছে তার ফলটা তাকে শুধু একটা ইয়েরে দেয়নি, তাকে 4th ইয়ার পাস করতেও সাহায্য করেছে, তাকে 5th ইয়ার পাস করতেও সাহায্য করেছে। সর্বোপরি এই রোগটা সম্বন্ধে তার একটা কনসেপশন হয়েছে এবং এই রোগীকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রেও সে একটা সুন্দর আলোকিত একটা ধারণা পেয়েছে। স্যার, আপনার পড়া সেরা কিছু বইয়ের নাম? আমরা আমাদের ছাত্র জীবনে মেডিকেল লাইফে যেমন প্রথমেই যে আমরা গ্রেইজ অ্যানাটমি পড়েছি অ্যানাটমির জন্য, তারপর গাইটন পড়েছি, গ্যানং পড়েছি, সার্জারির জন্য লাভেন বেইলি পড়েছি, তারপর গাইনির জন্য জেফকর্ড পড়েছি। তো এই যে বইগুলো আমরা পড়েছি এবং আমাদের একটা ক্লিয়ার কনসেপশন ছিল এবং বইয়ের পাতার যে ছাপাগুলো সেগুলো আমাদের চোখে ভাসতো আমরা যখন পরীক্ষায় বসতাম, এবং আমাদের একটা ক্লিয়ার কনসেপশন ছিল, কারণ আমরা লেকচার শুনতাম, লেকচারের সাথে সাথে টেক্সট বইগুলো পড়তাম এবং সেই টেক্সট বইগুলো সুন্দর ঝকঝকে ছাপা এবং আমাদের মনের মধ্যে সেটা একটা দাগ কেটে থাকতো। এই বইগুলো আমার জীবনের সেরা বই যেগুলো আমরা পড়েছি। আপনার রোল মডেল? আমার জীবনে আমার রোল মডেল সার্জারির প্রফেসর মতিউর রহমান। হি ওয়াজ এ টিপ টপ অ্যান্ড নাইস প্রফেসর, এবং তাকেই আমি আমার জীবনে রোল মডেল হিসেবে নিয়েছি। এবং তিনি যেমনি দিতেন লেকচার, তেমনি দেখতেন রুগী, তেমনি তার স্কিল, প্রতিটি ক্ষেত্রে তার ডাক্তারি জীবনে অনবদ্য ছিলেন তিনি। সুতরাং উনি আমার রোল মডেল। আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন? আমার জীবনের সবচেয়ে বড় অর্জন আমার একাডেমিক লাইফে পিএইচডি ডিগ্রিটা বড় অর্জন। আমার চাকরি জীবনে প্রফেসর হওয়াটা একটা অর্জন। আমার ডিরেক্টর হওয়াটা নিপসমের সেটা একটা অর্জন, এবং ডিরেক্টর হয়ে অনেক প্রফেসর আমার আন্ডারে ছিলেন এবং সেই সাথে অনেকগুলো রিসার্চ প্রজেক্ট আমি গাইড করতে পেরেছি, সেটা একটা অর্জন। এবং সর্বোপরি স্টুডেন্টরা যখন, এখন আমার অনেক স্টুডেন্ট তারা টিচার, তখন যারা এসে আমাকে বলে, তারা ছাত্রছাত্রীরা বলে যে স্যার, পরশুদিন একজন ছাত্রী এসে আমাকে বলল, স্যার আমি যখন ক্লাসে পড়াচ্ছিলাম তখন আপনার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠলো, কারণ আপনি যেভাবে ডেলিভারি দিতেন সেভাবে আমি ডেলিভারি দিতে চেষ্টা করছিলাম, আপনার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। এটা আমার সবচেয়ে বড় অর্জন। স্যার, আমরা জানতে পেরেছি যে আপনি জন হপকিন্সের একটি প্রজেক্টের সাথে সম্পৃক্ত ছিলেন। এটা নিয়ে যদি আমাদেরকে বিস্তারিত কিছু বলতেন। যে নিপসমে যখন আমি ডিরেক্টর ছিলাম তখন জন হপকিন্স থেকে ডাব্লিউএইচওর মাধ্যমে, এবং ডাব্লিউএইচওর মাধ্যমে তখন আমি অনেকগুলো রিসার্চ কাজ করছিলাম, মাস ক্যাজুয়ালিটি প্রোগ্রাম, তারপরে মাহিদুলের সাথে একটা টুইনিং প্রোগ্রাম। তারা আমার পারফরমেন্স দেখে তখন জন হপকিন্সের কয়েকজন প্রফেসর আমার সাথে সাক্ষাৎ করতে আসলেন এবং তারা আমার সাথে বললেন যে আপনাদের দেশে টোবাকো, আনসিন টোবাকো অনেকে ইউজ করছে, এবং সেই জন্য অ্যাডাল্ট টোবাকো সার্ভের উপরে আমরা একটা খুব লেটেস্ট একটা সার্ভে করতে চাই, একটা রিসার্চ করতে চাই। সেজন্য আপনাকে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে এবং পিআই হিসাবে, অর্থাৎ মেইন ইনভেস্টিগেটর হিসাবে আপনাকে রেখে সেই প্রজেক্টটা আমরা করতে চাই। তখন আমি মত দিলাম এবং সেই প্রজেক্টটা তখন শুরু হয়, এবং সেটা আমরা খুব বেশি আমি এগিয়ে নিয়ে যেতে পারিনি, কারণ তার পরপরই আমি রিটায়ারমেন্ট করে, ভলেন্টারি রিটায়ারমেন্ট করে চলে এসেছি গভর্নমেন্ট সার্ভিস থেকে, যার জন্য সেই পর্যন্তই সেই প্রজেক্টটা থাকে। ছাত্র জীবনের স্বপ্ন?
জি, আমি আমার কতগুলো অপূর্ণ স্বপ্ন রয়ে গেছে, যেগুলো আমি মনে করি একজন ডাক্তার এবং একজন শিক্ষক, ডাক্তার শিক্ষক হতে গেলে তাকে প্রথমত তার স্কিল ডেভেলপ করতে হবে ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্টস। কত ভালোভাবে সে ট্রিটমেন্ট দিতে পারে, কত সেফলি তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারে, এই জিনিসটা আমাদের দেশে এখনও অনুপস্থিত। যে রোগীদের প্রতি সিম্প্যাথাটাইজড হয়ে অত্যন্ত ভালো বিহেভিয়ারের সাথে রোগীদেরকে সেবা দেওয়া, এটা আরও আমাদের ছাত্রদেরকে বাড়াতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, একজন ডাক্তার শিক্ষক হতে গেলে তাকে রিসার্চ করতে হবে, এবং আমাদের দেশে রিসার্চ খুব অপ্রতুল। যে রিসার্চ আমি আরম্ভ করে অল্প কিছু করে একটা পাবলিকেশন করে চলে এসেছি, সেটা অনেক দূর যেতে পারতো, এবং সেটা জন হপকিন্স থেকে যেটার ফান্ড আমি পেয়েছিলাম সেটা আমি শেষ করতে পারিনি। এরকম অনেক রিসার্চ আমার মাইন্ডে, আমার মনে, আমার মস্তিষ্কে ঘুরছে, যেগুলো ফান্ডের অভাবে বা স্কিল, আমার সহযোগীর অভাবে আমি সেগুলো পূর্ণ করতে পারছি না। সেরকম স্কিল সহযোগী বা ছাত্রছাত্রী যদি পাই, আমি স্বপ্ন দেখি যে এই ধরনের স্টুডেন্ট আমার সাথে থাকবে, এই ধরনের কিছু জুনিয়র ডাক্তার আমার সাথে থাকবে, যাদেরকে আমি টিমের অন্তর্ভুক্ত করব, এবং তাদেরকে আমি রিসার্চ একটার পর একটা দিয়ে যাব, তারা একটার পর একটা রিসার্চ করবে, এবং সেগুলোর ফল আমাদের দেশের মানুষের কাছে পৌঁছে যাবে, এবং আমাদের দেশের মানুষ পাবে, এবং সেই রিসার্চের মাধ্যমে এই স্টুডেন্টরাও অনেক কিছু শিখবে, দেশকেও কিছু দিতে পারবে। এটাই আমার স্বপ্ন। আমি এটা সব সময় স্বপ্ন দেখি, জানি না এই স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা। বর্তমান শিক্ষা ব্যবস্থা তথা মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় তার অবদান এ নিয়ে যদি কিছু বলতেন। জি, বর্তমান শিক্ষা ব্যবস্থা দুটো ভাগে ভাগ করব আমি। একটি হচ্ছে যেমন সেকেন্ডারি লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেল। এক্ষেত্রে আমাদেরকে আরও উন্নত হতে হবে, এবং আমাদের স্টুডেন্টদেরকে বিশেষভাবে ইংরেজিতে আরও পারদর্শী করতে হবে, এবং তারা যাতে ওখান থেকে এসেই যখন আমাদের কাছে পড়ে, তখন আমরা দেখছি যে আমাদের দেশ থেকে ন্যাশনাল কারিকুলামের মাধ্যমে যে স্টুডেন্টরা আসছে তাদের লেভেল আর বাইরে থেকে যে স্টুডেন্টরা আসছে এদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ বাইরের স্টুডেন্টরা ইজিলি লেকচারকে নিয়ে নিচ্ছে, এবং তারা ইজিলি, বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা ইজিলি লেকচারকে তারা নিয়ে নিচ্ছে, এবং তারা ইজিলি সেটা টেক্সট বই পড়তে পারছে, এবং তারা খুব সুন্দরভাবে পরীক্ষায় ডেলিভারি দিচ্ছে, এবং তারা স্কিলনেসটাও সেভাবে ডেভেলপ করছে। কিন্তু অন দ্য কন্ট্রারি, আমাদের যে স্টুডেন্টরা ন্যাশনাল কারিকুলাম থেকে এসছে তারা সেভাবে নিতে পারে না, যার জন্য তারা অনেকবার ফেল করতে হচ্ছে তাদেরকে। এটা তাদের দোষ নয়, এটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। আরও উন্নত করলে তাহলে নিশ্চয়ই তারা ওদের মতো সেরকম পারদর্শী হবে, এবং তারা মেডিকেল শিক্ষা ব্যবস্থায়, অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে আমরা যে শিক্ষা দিচ্ছি, আমরা এদেরকে প্রথমেই ফার্স্ট ইয়ারে এসেই ইংরেজির উপরে জোর দিচ্ছি, এবং তাতে তারা খুব তাড়াতাড়ি এই সিনোনিমগুলো এবং মেডিকেল টার্মগুলো তারা সঠিকভাবে ধরতে পারে, এবং সঠিকভাবে তারা কামিয়াব হতে পারে পরীক্ষাগুলোতে। সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এক্ষেত্রে প্রতি বছর 120 জন স্টুডেন্ট ভর্তি করছে, তার মধ্যে 60 জন স্টুডেন্ট বাইরের, 60 জন দেশীয়। তো এই স্টুডেন্টদেরকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের এবার 14তম ব্যাচ, 14th ব্যাচ ভর্তি হবে। অবশ্যই ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হেলথ সেক্টরে একটা ডাক্তার এবং নার্স জন্য, ডাক্তার এবং নার্স প্রোডাকশনের জন্য, ডাক্তার এবং নার্স যারা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করবে, তাদের মধ্যে এই ডাক্তার এবং নার্স ম্যান পাওয়ার তৈরি করছি। আর তারা সেই ম্যান পাওয়ারে যুক্ত হচ্ছে, এরা বিদেশে যাচ্ছে, এরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় তারা নাম করছে, এবং সেখান থেকে আবার আমাদেরকে কনগ্রেচুলেট করছে। অবশ্যই ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ একটা বিরাট অবদান রাখছে মেডিকেল শিক্ষা ব্যবস্থা। ই বই ঘর, ই কমার্স সার্ভিসের প্রতি আমাদের উপদেশ হচ্ছে যে অতি স্বল্প মূল্যে যাতে একটি বই তার কাছে, সে যদি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে থাকে, সেখান থেকে সে যেন আপনাদের কাছে ফোন করে সে বইটা সহজে এখানে বসে পেয়ে যেতে পারে। কারণ তাকে যদি একটা বই কিনতে নিউ মার্কেট যেতে হয়, তাহলে তার পুরো দিন চলে যাবে, সে অনেক পড়াশোনাকে বাদ দিয়ে বই কিনতে যেতে হবে। কিন্তু যদি আপনাদেরকে একটা ফোনের মাধ্যমেই
সে যদি তার বইগুলো পেয়ে যায়, তার বইটা নিয়ে আসতে আপনারা তার কাছে পৌঁছিয়ে দেন, বা একজন শিক্ষক তার বই দরকার, তার সারাদিন চলে যাবে একটা বই নিউ মার্কেটে যেয়ে কিনতে এবং আনতে। সুতরাং সে যদি রুমে বসেই তার কাজের মধ্যে একটা ফোন করেই তার বই পেয়ে যায়, তাহলে অত্যন্ত এটা খুব সুবিধা হয় স্টুডেন্টের জন্য এবং শিক্ষকের জন্য। এছাড়া কিছু কিছু টিউটোরিয়াল, লেকচার ম্যাটেরিয়াল বা টিউটোরিয়াল ম্যাটেরিয়াল বিভিন্ন বিষয়ে, যেমন মনে করেন প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, সার্জারি, মেডিসিন, গাইনি, এগুলো সম্বন্ধে বিভিন্ন টিউটোরিয়াল যদি আপনারা বিভিন্ন বিদেশ বা দেশে যে সমস্ত প্রফেসর তাদের লেকচারগুলো সুন্দরভাবে ইউটিউবের মাধ্যমে যদি ছাত্রদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন, তাহলে ছাত্ররা ভীষণভাবে উপকৃত হবে এবং তারা এই লেকচারগুলো শুনে তাদের স্কিল বাড়বে, তাদের জ্ঞান বাড়বে, তাদের কনসেপশন বাড়বে এবং তাদের রোগীর জন্য আরও অনেক বেশি করতে পারবে, তাদের নলেজকে এনরিচ করবে। এই পরামর্শটা আপনাদেরকে আমি দিতে চাই। ধন্যবাদ।